প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি বিটিভির নিয়মিত স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান স্বাস্থ্য জিজ্ঞাসায়। আপনাদের সাথে আছি আমি ডক্টর নাবিলা আনসার খান। দর্শক, আপনারা নিশ্চয়ই অবগত আছেন কিছুদিনের মধ্যেই শুরু হতে যাচ্ছে পবিত্র মাহে রমজান। তাই এই ব্যাপারটিকে মাথায় রেখেই আমরা আমাদের আজকের আলোচনার বিষয় নির্ধারণ করেছি মাহে রমজানে অথবা রোজায় ডায়াবেটিক রোগীদের প্রস্তুতি। এই বিষয়টি নিয়ে আমাদের সাথে আলোচনা করার জন্য আজকে স্টুডিওতে উপস্থিত আছেন ডক্টর শাহজাদা সেলিম, সহযোগী অধ্যাপক এন্ডোক্রাইনোলজি বিভাগ, বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটি, এবং আমাদের সাথে আরও আছেন ডক্টর মারুফা মোস্তারি, সহকারী অধ্যাপক এন্ডোক্রাইনোলজি বিভাগ, বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটি। প্রিয় দর্শক, আজকে আমরা কেন ডায়াবেটিক রোগীদের নিয়ে কথা বলছি, ডায়াবেটিক রোগীদের নিয়ে কি করণীয় এবং রোজায় তারা কিভাবে প্রস্তুতি নেবেন, এই সব কিছুই আমরা আমাদের আলোচনায় তুলে ধরব। তাই এই বিষয়ে আপনাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে তবে আপনারা কিন্তু সরাসরি আমাদেরকে ফোন করতে পারেন এই নম্বরে 0255131938 থেকে 39 পর্যন্ত এই নাম্বারে। আমরা চেষ্টা করব আপনাদের সেই বিষয়গুলো নিয়ে কথা বলার। এছাড়া আমাদের অনুষ্ঠানটি আপনারা দেখতে পাবেন ফেসবুক ও ইউটিউব চ্যানেলের মাধ্যমে। সেখানে গিয়ে সার্চ অপশনে লিখবেন বাংলাদেশ টেলিভিশন। দর্শক, আমাদের অনুষ্ঠানটি একযোগে প্রচারিত হচ্ছে বিটিভি ফেসবুক, ইউটিউব চ্যানেল ও ভেরিফাইড অ্যাপের মাধ্যমে। চলুন দর্শক, আমরা ফিরে যাই আমাদের মূল অনুষ্ঠানে। স্যার, ম্যাডাম, আপনাদের দুজনকেই স্বাগতম আমাদের অনুষ্ঠানে। প্রথমেই আমি ডক্টর শাহজাদা সেলিম, আপনার কাছে স্যার জানতে চাইব, আমাদের রোগীরা হয়তো ইতিমধ্যে ভাবছেন যে এখনও তো রমজানের বেশ কিছুদিন বাকি, তো কেন এখনই আমরা আসলে রোজায় ডায়াবেটিস রোগীরা কি করবেন সেই প্রস্তুতি নিয়ে কথা বলতে চাচ্ছি। স্যার, এই ব্যাপারে যদি একটু বলতেন। জি, ধন্যবাদ আপনাকে। প্রসঙ্গটি খুব গুরুত্বপূর্ণ দুটি ভাবে। একটি হলো যে ডায়াবেটিস রোগীর রোজা রাখতে গেলে কতটা প্রস্তুতি নিতে হবে এবং কতদিন আগে থেকে প্রস্তুতি শুরু করতে হবে। পৃথিবীতে যতগুলো গাইডলাইন তৈরি হয়েছে ডায়াবেটিসের রোগী রোজা রাখা নিয়ে, বাংলাদেশ এন্ডোক্রাইন সোসাইটি থেকে আমরাও করেছি, ইন্টারন্যাশনাল ডায়াবেটিস ফেডারেশনের আছে, তাছাড়া দার অ্যালায়েন্স তারা করেছে, কিন্তু সবাই বলেছে যে প্রায় 3 মাস আগে যদি ডায়াবেটিস রোগী রোজা রাখার প্রস্তুতির কার্যক্রম শুরু করতে পারেন সেটি সবচেয়ে ভালো হয়। কারণ ডায়াবেটিসের কন্ট্রোল কেমন আছে সেটি জানাটা গুরুত্বপূর্ণ এবং সেটি জেনে ওষুধ সমন্বয় করে পরবর্তীতে আবার আমরা দেখতে গেলে 3 মাসের গড় দেখতে গেলে প্রায় 3 মাস লেগে যায়। সেজন্য এই এতটা সময় আগে থেকে কাজ শুরু করতে হয়। এখন এই যে প্রায় 2.5 সপ্তাহ আগে আমরা আজকে কথা বলছি, এটিও কিছুটা লাভ হবে, কিন্তু যাদের 3 মাস আগে শুরু করতে পারেননি, কমপক্ষে 1 মাস আগে কার্যক্রম শুরু করা দরকার। আর কার্যক্রমটা কি? ডায়াবেটিসের রোগী ডায়াবেটিসের বর্তমান অবস্থা কেমন, কি কি জটিলতা আছে আর কি কি রোগ আছে সেগুলো অ্যাসেসমেন্ট, রোজার সময় কি কি পরিবর্তন হবে ওষুধ থেকে শুরু করে সেগুলো সম্পর্কে ধারণা নেওয়া, এবং রোজার সময় আর কি কি ঝুঁকি তৈরি হতে পারে সেগুলো সম্পর্কে কি করা হবে, এগুলো একটা স্ট্রাকচার্ড এডুকেশন প্রোগ্রাম আছে, সেটির মধ্যে নিয়ে আসতে পারলে আমরা আশা করতে পারি যে ডায়াবেটিসের রোগী রোজা রাখবেন, ডায়াবেটিস নিয়ে তার ক্ষেত্রে স্বাস্থ্য সমস্যা, স্বাস্থ্য ঝুঁকি কম হওয়ার সম্ভাবনা থাকবে। জি, ধন্যবাদ স্যার। আমরা তাহলে আমাদের উত্তরটা বোধহয় পেয়ে গেছি। আসলে আমরা একটু দেরি করে ফেলেছি। 3 মাস আগে থেকেই আসলে ডায়াবেটিস রোগীদের চিকিৎসকের শরণাপন্ন হওয়া উচিত, যে তারা রোজায় কিভাবে প্রস্তুতি নেবেন এবং সেই অনুযায়ী তাদের লাইফস্টাইল মডিফিকেশন বা অন্যান্য করণীয় বিষয়গুলো তাদের জেনে নেওয়া উচিত। আমরা আশা করছি 2027 সালে আমরা এই অনুষ্ঠানটা 3 মাস আগেই শুরু করব রোজার। চলে যাচ্ছি মারুফা মোস্তারি ম্যাডামের কাছে। ম্যাডাম, জানতে চাচ্ছি, এই মুহূর্তে আমাদেরকে যারা দেখছেন তাদের মধ্যে 3 ধরনের দর্শক হয়তো আছেন। এক গ্রুপ ডায়াবেটিসের ওষুধ লাগছে না, ওষুধ ছাড়াই নিয়মতান্ত্রিক জীবনযাপনের মাধ্যমে তারা ভালো আছেন। অন্য এক গ্রুপ আছেন যারা হয়তো ওষুধ খেয়ে ভালো আছেন, আর এক গ্রুপ আছেন যারা ইনসুলিন নিয়ে ভালো আছেন। তো এই যে রমজানে এই 3 গ্রুপের যে রোগী ডায়াবেটিসের, তাদের প্রস্তুতিতে কোনো পার্থক্য হবে কিনা, এটা যদি ম্যাডাম আমাদেরকে একটু বলতেন।
জি, ধন্যবাদ আপনার এই প্রশ্নের জন্য। এটা আসলেই খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। এখানে আপনি নিজে একটা ৩টা ক্যাটাগরিতে ভাগ করে ফেলেছেন। যারা ওষুধ নিচ্ছেন না, শুধুমাত্র লাইফস্টাইল মডিফিকেশনের মাধ্যমে ডায়াবেটিস নিয়ন্ত্রণ করছে, তারা কিন্তু আসলে সবচেয়ে কম ঝুঁকিপূর্ণ রোগী। যারা মুখে খাওয়ার ওষুধ নিচ্ছেন, তারা হচ্ছে মধ্যম ক্যাটাগরিতে পড়ছে। আর যারা ইনসুলিন নিচ্ছেন বা ২ এর অধিক ওষুধ খাচ্ছেন, তারা অধিক ঝুঁকিপূর্ণ রোগী। এখন তারা কিভাবে রমজান মাসে নিরাপদে রোজা রাখবেন, সেই বিষয়ে যদি বলতে হয়, তাহলে ওষুধগুলো কখন খাবেন বা তার অন্যান্য ঝুঁকি আছে কিনা সেগুলো বিবেচনা করতে হবে। সেই জন্যই আসলে প্রস্তুতির খুবই প্রয়োজন, যেটা ২ থেকে ৩ মাস আগে থেকেই নিতে হয়। তাছাড়া তার ডায়াবেটিসটা নিয়ন্ত্রণে আছে কিনা, অর্থাৎ বর্তমান যে ওষুধ নিচ্ছেন বা নিচ্ছেন না, তাদের ডায়াবেটিসের অবস্থাটা কি, সেটার উপর ডিপেন্ড করছে পরবর্তীতে উনি কি স্টেপ নেবেন। ওনাদের ডায়াবেটিস যদি নিয়ন্ত্রণে থাকে, তাহলে সেক্ষেত্রে অল্প কিছু যদি সময়ের যদি পরিবর্তন করে দেওয়া হয়, তাহলে তারা নিরাপদে রোজাগুলো রাখতে পারবেন। যেমন যারা ইনসুলিন নিচ্ছেন, কম ঝুঁকিপূর্ণ ইনসুলিনে যদি আমরা সুইচ করতে পারি, অথবা যারা ওষুধ খাচ্ছেন যেগুলো হাইপোগ্লাইসেমিয়া বেশি করে, সেই ধরনের ওষুধগুলো যদি আমরা পরিবর্তন করে দিতে পারি, সেই ক্ষেত্রে তার ঝুঁকিগুলো অনেকটাই কমে যাবে। যদি পরিবর্তন করা না যায়, সেই ক্ষেত্রে কিছু প্রিপারেশন থাকে ওষুধের, যেমন যে দীর্ঘমেয়াদী কিছু ওষুধ আছে, সেগুলোতে যদি আমরা সুইচ করতে পারি, তাহলেও কিন্তু তাদের ঝুঁকিগুলো কমে যায়। জি, ধন্যবাদ ম্যাডাম। আমরা শাহজাদা সেলিম স্যারের কাছে ফিরে আসব। স্যার, ম্যাডাম তো বিভিন্ন ধরনের রোগীদের ব্যবস্থাপনা সম্পর্কে বললেন, এবং স্যার আমরা জানি যে ডায়াবেটিসের ওষুধ খালি পেটে খেয়ে আধা ঘন্টার মতো আসলে অপেক্ষা করতে হয়। তো রমজানে আসলে রোগীদের একটা প্রশ্ন থাকে যে আমি তো সারাদিন রোজা রেখেছি, অলরেডি তারা অনেকক্ষণ সময় খালি পেটে ছিলেন, তো ইফতারের পরেও কি স্যার ওষুধটা খেয়ে তারপরে আবার আধা ঘন্টা ওয়েট করবেন কিনা, তারপরে ইফতার করবেন কিনা স্যার, এ ব্যাপারে যদি কিছু বলতেন স্যার। ধন্যবাদ। এটি কিন্তু অনেক রোগীর ক্ষেত্রে অনেক ওষুধের ক্ষেত্রে দরকার হয়। যে ওষুধগুলো প্রধানত নাস্তার আগে খাচ্ছে, অন্য সময় বলা হয় যে নাস্তার আধা ঘন্টা আগে খাবেন, রোজার সময় এই সুযোগটি কিন্তু টোটালি নেই। তাহলে ইফতারের সময় উনি পানি বা তরল যে খাদ্যটি গ্রহণ করার রোজা ভাঙবেন, ওই সময় খেতে হবে। তো সেটা কিন্তু ১-২ মিনিট হবে, এটা মেনে নিতে হবে। এই সময় অন্য কোনো গত্যন্তর আসলে নেই। কিন্তু ওষুধের অনেক ব্যাপক চেঞ্জ হয়, ডাক্তার মারুফা বলেছেন। ব্যাপক চেঞ্জ মানে রোজার সময় আমাদের যে মেইন কাজটি, সেটি কিন্তু ডায়াবেটিসের পরিপূর্ণ কন্ট্রোল সেটি নয়। ডায়াবেটিসের রোগীর হাইপোগ্লাইসেমিয়া না করে পুরোপুরি রোজার মাস পার করতে পারবে, এটি হলো চ্যালেঞ্জ। কারণ আপনি দেখুন যে ডায়াবেটিসের রোগীর ডায়াবেটিস চিকিৎসার মূল ভিত্তি দাঁড়িয়ে আছে উনি দিনে নির্দিষ্ট সময় নির্দিষ্ট পরিমাণে খাবেন, এটি প্রায় ৩ ঘন্টা পর পর। তো রোজার সময় এবার যেমন শীতের শেষে গরমের শুরুতে রোজা পড়লো, তো প্রায় 13.5 থেকে 14 ঘন্টা সময় ওনাকে না খেয়ে থাকতে হবে। যে রোগীটির চিকিৎসা ব্যবস্থাপনা দাঁড়িয়েছিল 3 ঘন্টা পর পর খাবেন, আর উনি এখন খাবেন প্রায় 13.5-14 ঘন্টা পর পর। তাহলে সবচেয়ে বড় ঝুঁকিদের একটা কিন্তু হাইপোগ্লাইসেমিয়া। তাহলে এই জন্য আমরা বাধ্য হই যে ওষুধ কমিয়ে ফেলতে। তাহলে কমিয়ে ফেললে কি হবে? সুগার কিন্তু কন্ট্রোল হবে না, এবং মেনে নিতে হবে যে কিছুটা কম কন্ট্রোল করেও হাইপোগ্লাইসেমিয়া না করে উনি রোজার মাস শেষ করতে পারবেন। সেই ক্ষেত্রে এই যে আগের যে ব্যবস্থাপনা, আমরা কিন্তু আগে থেকে ওষুধগুলো সমন্বয় শুরু করে দিই। ডাক্তার মারুফা আরেকটা কথা বলেছেন যে ওষুধগুলো দীর্ঘক্ষণ কাজ করে, ওই ওষুধগুলোর সুবিধা হয় কি, যে আমি যদি ইফতারের সময় একটা ট্যাবলেট দিলাম, যেটা খেলেন, তারপরে উনি সেহরিতে তো শেষ খাবেন, সারাদিন না খেয়ে থাকবেন, তাহলে এটা প্রায় 24 ঘন্টা কাজ করবে। একটু লো ডোজে দেওয়া হলো, হাইপোগ্লাইসেমিয়া হবে না, আবার দীর্ঘক্ষণ কাজ করবে। ইনসুলিনে কিন্তু এরকম আছে যে একটা ইনসুলিন যেগুলো দিনে একবার নেওয়া হয়, ওগুলো কিন্তু প্রায় 24 ঘন্টা কাজ করে এবং হাইপোগ্লাইসেমিয়া কম করে। তো এই পলিসিগুলো যদি আমরা ঠিকঠাক মতো চেঞ্জ করতে পারি এবং রোগীকে আগে বোঝাতে পারি, তাহলে আমরা অবশ্যই আশা করতে পারি যে কম ঝুঁকি নিয়ে রোজার মাস শেষ করার একটা সম্ভাবনা তৈরি হবে। স্যার, আমি যদি একটু বলতে চাই যে ডায়াবেটিস রোগীরা সাধারণত যেটা করেন, চিকিৎসকের শরণাপন্ন না হয়ে তারা জেনারেলি যেটা ধরে নেন যে আমরা সকালে যে ওষুধটা খেতাম সেটা আমরা সেহরিতে খেয়ে নিব, আবার আমরা রাতে যে ওষুধটা খেতাম সেটা আমরা ইফতারে বা রাতের খাবারের সময় খেয়ে নিব স্যার। তো এই ব্যাপারটা নিয়ে যদি স্যার বলতেন। একটু দারুণ প্রশ্ন করেছেন। এটা কিন্তু আমার মনে হয় হাজার হাজার মানুষ এই কাজটি করে এবং ভুল করে। ভুল কীরকম দেখেন, একটা ইংরেজি বলি, যে ইংরেজি মানে আমি ইংরেজি বাংলা ব্যবহার করছি, ব্রেকফাস্ট।
স্যার। তো ব্রেকফাস্ট কিন্তু সকালে করি, আবার ইফতারে কিন্তু ব্রেকফাস্ট আসলে, তাই না? জি স্যার। তাইলে এটাকে যদি আমরা মেনে নেই তাহলে কিন্তু সহজ হয়ে যাবে যে নাস্তার আগে যে ওষুধগুলো ইফতারের আগে চলে যাবে। তাই যদি হয় তাহলে দুপুরের ওষুধগুলো চলে যাবে ডিনারের সময়, আর রাতের ওষুধগুলো চলে যাবে সেহরির সময়। কিন্তু রোগী ভাবতেন যেহেতু আমি সকালে খাচ্ছিলাম, তো সেহরি তো সকালের খাবারই একটা বিকল্প, খাবার হিসেবে কিন্তু বিকল্প, কিন্তু যে জীবনযাপনের যে কাঠামোটি ছিল সেটির ক্ষেত্রে কিন্তু ইফতার হলো সেহরির বিকল্প। তাহলে ইফতারের সময় আমরা সর্বোচ্চ ওষুধ দিই, তাতে যেহেতু পরের বার আরও খাবার আছে, তাহলে সুগার বেশি কমে যাওয়ার সম্ভাবনা কমে যাবে। এবং সবচেয়ে কম ওষুধ দেওয়া হবে ডায়াবেটিসের ওষুধ, সবচেয়ে কম অথবা মাত্রায় সবচেয়ে কম সেটি দেওয়া হবে সেহরিতে। দীর্ঘক্ষণ না খেয়ে থাকবেন, এই সময়ের মধ্যে কোনোভাবে হাইপোগ্লাইসেমিয়া না হয়। আচ্ছা স্যার, আমি যদি একটু বোঝার সুবিধার্থে একটু যদি আমি আবারও বলি এই কথাটা, যেমন আমরা আসলে সেহরি যেটা বা সকালের যে খাবারটা ওটা আমরা নিয়ে আসবো ইফতারে, অবশ্যই ইফতারে। আর যেটা আমরা হচ্ছে রাতের খাবার খাই সেটা আমরা নিয়ে আসবো সেহরিতে, সেহরিতে। আর দুপুরেরটা চলে যাবে ডিনারে, দুপুরটা চলে যাবে ডিনারে। এবং এখানে একটা জিনিস খুব জোর দিয়ে বলি, অনেকেই কিন্তু এমন করেন যে ইফতার করেন আর সেহরি খান, ডিনার কিন্তু খান না। কারণ ইফতারে প্রচুর খাইয়েছেন, ডিনার খেতে ইচ্ছা করছে না, এটা কিন্তু হবে না। কারণ এই সময় কিন্তু কিছু ওষুধ থাকবে যে ডিনারের খাবার আগে এবং পরে নিতে হবে। তাহলে আপনার পরিমাণ কম হতে পারে, কিন্তু ডিনার না করাটা ঠিক হবে না। স্যার এই প্রসঙ্গে আমরা আসব, ফিরে যাচ্ছি মারুফা মুস্তারি ম্যাডামের কাছে। ম্যাডাম, স্যার যেটা বলছিলেন কিছুক্ষণ আগে যে রোজার সময় আমাদের রোগীদের যেটা হয় বা ইন জেনারেল আমাদেরও যেটা হয় যে আমরা ইফতারিতে অনেক বেশি খেয়ে ফেললাম, এরপরে আমরা একটা মিল স্কিপ করলাম, মানে আমরা রাতের খাবারটা আর খেলাম না, আবার সেহরিতে খেলাম। অথবা এমনও হয় যে আমরা ইফতারি খেলাম, রাতের খাবার খেলাম, সেহরি খেলাম, এরকম খুব ঘন ঘন আমাদের আসলে খাবার গ্রহণ করা হয়। এটা তো আসলে সুস্থ স্বাভাবিক যারা আছেন তাদের ক্ষেত্রে ঠিক আছে, কিন্তু আমাদের ডায়াবেটিস রোগী যারা আছেন তাদের আসলে রোজার সময় এই খাদ্যাভ্যাসটা কেমন হওয়া উচিত এবং কতক্ষণ পর পর আসলে এই খাবারগুলো গ্রহণ করা উচিত? জি, আপনি ঠিকই বলেছেন। আসলে রমজান মাসে সবারই একটি পরিবর্তন ঘটে, সময়ের একটা পরিবর্তন, খাবার দাবারের পরিবর্তন। কিন্তু যেটা করা হয় সাধারণত যে ইফতারের সময় সারাদিনের খাবারের মোটামুটি 70-80 ভাগ খাবারটা খেয়ে ফেলে অনেকেই। আবার অনেকে রাতে খান না, আবার অনেকে আবার সেহরিও স্কিপ করে থাকেন বা সেহরিও বাদ দেন, যেটা মোটেই করা যাবে না। এখানে রমজান মাসে যারা রোজা রাখতে চাচ্ছেন বা ডায়াবেটিস রোগীরা যারা আছেন তাদেরকে এটাই আমরা বলি যে আপনি যেই পরিমাণ খাবারটা খাচ্ছেন বর্তমানে সেই খাবারটাই রমজান মাসে খাবেন। এখানে ক্যালোরির কোনো ডেফিসিট বা ক্যালোরি এক্সট্রা খাওয়ার দরকার নেই, কিন্তু আপনি 3 ভাগে ভাগ করে খাবেন। ইফতারের সময় ইফতারটা খাবেন এবং সেটা 3 ভাগের 1 ভাগ সন্ধ্যা রাতে খাবেন। আবার সেহরিতে আপনি যথেষ্ট পরিমাণে খাবেন এবং সেহরি ঠিক টাইমেই খেতে হবে। অনেকে একটু আগে খেয়ে ফেলেন, সেটাও করা যাবে না। জি। আর খাবার দাবারের ক্ষেত্রে যেটা হচ্ছে, জি ম্যাডাম, আমরা এই ব্যাপারটা নিয়ে কথা বলবো। একজন দর্শক আমাদের সাথে আছেন ফোন কলে, আমরা একটু ফোনটা নিয়ে নিচ্ছি। জি দর্শক, আসসালামু আলাইকুম, শুনতে পাচ্ছেন? জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি দর্শক, আপনার নাম বলে প্রশ্নটি করুন। আমার নাম রাশিদা জান্নাত, আমি সিলেট থেকে বলছি। দর্শক আপনার টিভির ভলিউমটি কমিয়ে নিন। জি 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 শুনতে পাচ্ছি। আমার আব্বু ডায়াবেটিস উঠানামা করে, তিনি ওষুধ হোমিওপ্যাথি এবং আয়ুর্বেদিক ওষুধ খেয়ে থাকেন। জি। তারপরে কখনো খাওয়ার পর ডায়াবেটিস নিয়ন্ত্রণে থাকে না। মাঝে কয়েকদিন ডাক্তার দেখে অ্যালোপ্যাথিক সেবন করেন, কিন্তু অ্যালোপ্যাথিকে তার শরীরে কাজ হয়নি, যা পাওয়া ছিল 800। এখন আমি রমজান মাসে আমার আব্বুর কিভাবে তার ডায়াবেটিসটাকে নিয়ন্ত্রণে রাখতে পারেন? জি স্যার, আপনার কোনো প্রশ্ন আছে কিনা আমাদের দর্শকের কাছে? জি, ওনার কি ডায়াবেটিসের 3 মাসের গড়, তারপরে কিডনি কেমন আছে, লিপিড প্রোফাইল কেমন আছে, এগুলো দেখা হয়েছিল? জি, কিডনি চেক করা হয়েছিল, আলহামদুলিল্লাহ ভালো আছে দিদা। ডায়াবেটিস কত দিনের? বেশি দিন হবে না, 6-7 মাস হবে। ওকে, ঠিক আছে, তাহলে উত্তর দিচ্ছি। যেটি হলো যে হোমিওপ্যাথিক এবং আয়ুর্বেদিক ওষুধ খাবেন কি খাবেন না, এটা নিয়ে তো আমরা কিছু আসলে বলতে পারবো না, আমাদের এই বিষয়ে বিশেষ জ্ঞান আছে তা নয়। কিন্তু ডায়াবেটিস চিকিৎসা কিন্তু পুরাপুরি বিজ্ঞান ভিত্তিক চিকিৎসা, সেখানে কিন্তু ট্যাবলেট লাগবে, ইনসুলিন লাগবে এবং শুরু হবে খাদ্য ব্যবস্থাপনা এবং শারীরিক শ্রম দিয়ে। তো উনি সেগুলো করছেন এরকম তো বোঝা যাচ্ছে না আসলে। আর আমরা একটু আগে আপনার প্রথম প্রশ্ন থেকে যেভাবে আলোচনা আগাচ্ছিল যে
3 মাস আগে না হলে অ্যাটলিস্ট 1 মাস আগে কার্যক্রম শুরু করব, ওনার ক্ষেত্রে কিন্তু সেটা করা গেল না। এখন তবুও যদি এখান থেকে তো পুরাপুরি চিকিৎসা দেওয়া মুশকিল। সিলেট থেকে বলেছেন, সিলেটে আমাদের প্রায় 12-13 জন এন্ডোক্রাইনোলজিস্ট হরমোন বিশেষজ্ঞ আছে। জি, জি। কোনো একজনকে খুব ভালো হবে যদি আপনি আজকে বা কালকেই দেখিয়ে নিয়ে এখন থেকে চিকিৎসাটি শুরু করলেন, এবং চিকিৎসা উনি জানেন যে কীভাবে চিকিৎসা করা যাবে এখন থেকে শুরু করলেও, যাতে উনি ডায়াবেটিসও কন্ট্রোল হয়, রোজাও করতে পারেন। জি, নিশ্চয়ই। আবারও বলছি যে আপনি আপনার বাবার জন্য আসলে চিকিৎসা দেরিই হয়ে যাচ্ছে, দ্রুত চিকিৎসা শুরু করুন। তো প্রিয় দর্শক শুনলেন স্যার আপনাদেরকে কি বললেন। আপনি আপনার নিকটস্থ যে কোনো এন্ডোক্রাইনোলজিস্ট বা ডায়াবেটিক বা হরমোনজনিত ডাক্তার যিনি আছেন তাকে দেখিয়ে আপনার বাবার পরবর্তী ব্যবস্থাপনা নিয়ে নেবেন, এবং সেই অনুযায়ী আমরা স্যারও যেটা বললেন যে এখনও যথেষ্ট পরিমাণে সময় আছে, আপনারা চাইলে আপনার বাবার ডায়াবেটিস নিয়ন্ত্রণে চলে আসবে ইনশাল্লাহ, এবং তিনি খুব সুন্দরভাবে সুস্থভাবে রোজাও রাখতে পারবেন। ম্যাডাম, আমরা যে আলোচনায় ছিলাম যে রোজায় ডায়াবেটিস রোগীদের যে খাদ্যাভ্যাস, সেটি নিয়ে আমরা আলোচনা আবারও শুরু করছি। জি জি, যেটা বলছিলাম যে এখানে কী ধরনের খাবারগুলো আসলে খাবেন। ইফতারের সময় যেটা করে অনেক বেশি চিনিযুক্ত খাবার, শরবত বা মিষ্টি জাতীয় খাবার খেয়ে ফেলে, সেটা আসলে অ্যাভয়েড করতে হবে যতটুকু কম পারা যায়। তবে দু একটা খেজুর খেতে পারবেন, ফলের ম্যাডাম, আমরা রসও খেতে আবারও পারবেন। আলোচনায় ফিরবো। আমাদের আরেকজন দর্শক আছেন আমাদের সাথে, নিয়ে নিচ্ছি ফোন কলটি। জি দর্শক, নাম বলে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক সাথে আছেন। খাগড়াছড়ি ক্যান্টনমেন্ট থেকে বলছি। জি আসসালামু আলাইকুম। আমি আমার একটা প্রশ্ন ছিল। আমার রাত্রে প্রসব হয়, মানে ঘন ঘন প্রসব হচ্ছে রাত্রে। জি আর দিনের বেলা প্রসব কম হয়, কিন্তু চাপ প্রসবটা চাপ দিয়েই হয় বেশি, মানে বেশিরভাগ ইয়ে থাকে, মানে আটকা থাকে এরকম মনে হচ্ছে। জি জি আর আমার মেলায় একটা সমস্যা আছে, তো স্কুলে প্রবলেম আছে, মানে স্কুলের বাম পাশে স্কুলে লেফট প্রবলেমটা। জি দর্শক, আপনার কি ডায়াবেটিস আছে কিনা? ডায়াবেটিস প্রবলেম টেস্ট করে, কিন্তু ওটা এখন সমস্যাটা দেখাচ্ছে। কিন্তু ডায়াবেটিস আমার চিনি শরবত মাঝে মাঝে খাই আমি। জি বয়স কত? বয়স কত? জি আপনার বয়স কত দর্শক? আমার বয়স হলো 40। 40। জি জি ধন্যবাদ। ম্যাডাম, কিছু জানার আছে? উনি ওনার ডায়াবেটিস আছে কিনা উনি নিশ্চিত না। জি জি, আচ্ছা ঠিক আছে। তাহলে জি, ওনার যেহেতু ম্যাডাম ঘন ঘন প্রস্রাব হচ্ছে, উনি বোধহয় সেই জায়গা থেকে একটা আতঙ্কে আছেন যে ওনার আসলে ডায়াবেটিস হলো কিনা। তো এই ব্যাপারে যদি ম্যাডাম কিছু বলতেন। তাহলে ওনাকে আগে নিশ্চিত হতে হবে যে ওনার ডায়াবেটিস আছে কিনা। সেই জন্য উনি রক্ত পরীক্ষার মাধ্যমে সেটা জেনে নেবেন। রক্ত পরীক্ষাটা হচ্ছে OGTT টেস্ট, অর্থাৎ খালি পেটে একবার রক্ত দিবেন, আবার গ্লুকোজ খাওয়ার 2 ঘন্টা পরে আবার রক্ত দিবেন। আর বিকল্প হিসেবে আরেকটি টেস্ট করতে পারেন, সেটা হিমোগ্লোবিন A1C। এটা দেখেও উনি জেনে নিতে পারবেন যে ওনার ডায়াবেটিস হয়েছে কিনা। ডায়াবেটিস হলে অনেক সময় লক্ষণ হিসাবে ঘন ঘন প্রস্রাব হতে পারে। তাছাড়া এই যে বয়সটা বলেছেন 40 বছর বয়স, 40 বছর বয়সে পুরুষদের একটি সমস্যা হয় যে প্রোস্টেটিক এনলার্জমেন্ট, সেই ধরনের সমস্যা হয়েছে কিনা সেটাও উনি ডক্টরের সাথে পরামর্শ করে কিছু ইনভেস্টিগেশন লিখে নেবেন এবং জেনে নেবেন। জি দর্শক, আমাদেরকে ফোন করার জন্য ধন্যবাদ। আশা করি আপনি আপনার প্রশ্নের উত্তরটা পেয়ে গিয়েছেন। ম্যাডাম, আমরা যে আলোচনায় ছিলাম, ইফতারির কথা বলছিলেন। আসলে আমাদের বেশিরভাগ রোগীদের, বিশেষ করে ডায়াবেটিক যে রোগীগুলো আছে, ওনাদের প্রশ্ন থাকে যে আমি তো এমনিতেই মিষ্টি খেতে পারি না, তো ইফতারের সময় আমি 2-1টা খেজুর খেতে পারবো কিনা। এই আলোচনায় ছিলাম, আমরা ফিরছি আলোচনায়। ম্যাডাম জি, রমজান মাসে 2-1টি খেজুর খেতে পারবেন। ইভেন যেটা অন্যান্য সময় আমরা নিষেধ করি যে মিষ্টি রসালো ফল খেতে, সেটাও ইফতারের সময় খেতে পারবেন। কারণ ইফতারের সময় যেহেতু দীর্ঘক্ষণ পরে না থাকার কারণে ওনার হাইপোগ্লাইসেমিয়ার একটা চান্স থাকে, ওই সময় আমরা দ্রুত শোষণীয় যে কার্বোহাইড্রেটগুলো আছে সেগুলো নিতে বলি, সেগুলো আমরা নিতে পারবো। পারবেন। ম্যাডাম, আরও একটা ফোন কল আমাদের সাথে আছে, আমরা একটু চলে যাচ্ছি দর্শকের কাছে। দর্শক আসসালামু আলাইকুম, নাম বলে প্রশ্নটি করুন। হ্যালো। ওয়ালাইকুম আসসালাম। জি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি দর্শক ঢাকা থেকে মাজেদা বলছিলাম। জি মাজেদা বলুন। আমার বয়স 65 জি আমার পেটে যতক্ষণ খাবার থাকে, পানি থাকে, ততক্ষণ আমি পেশাব করতেই থাকি। আর সেহেরি খাওয়ার পরে বেলা 2টা পর্যন্ত আমার পেশাব হতেই থাকে। জি আবার এই যে ডাক্তারি টেস্ট করাইলে বলে ডায়াবেটিস নাই আপনার। আমার এটা কি সমস্যা?
স্যার কিছু জানার আছে দর্শকের কাছে? না, ঠিক আছে। আচ্ছা, এটার জন্য আমার কি সাজেশন দিবেন? জি অবশ্যই দর্শক, আপনি আমাদের সাথেই থাকুন। আমাদের সাথে যারা আছেন তারা আপনার প্রশ্নের উত্তর দিয়ে দেবেন। স্যার জি, যদি কিছু এখানে বলতেন। যেটা হয়েছে ওনার 65 ঊর্ধ্ব একজন ভদ্র মহিলা। এখানে এই ঘটনাটা হলে প্রথমত ডায়াবেটিস আছে কিনা, শুধু এই ঘটনা না, এই 65 বছরের যে কোনো মহিলার যে কোনো স্ক্রিনিং করতে গেলে ডায়াবেটিস স্ক্রিন করাটা জরুরি। উনি ধরে বললেন যে নাই, তবুও আমি বলবো যে পরবর্তীতে আবার স্ক্রিন করবেন। এখানে ওনার ঘন ঘন প্রস্রাব হওয়ার পিছনে যে কারণগুলো হতে পারে, উনি যেরকম লক্ষণ বললেন যে জি, জি। পানি খেলেই হয়, সেই ক্ষেত্রে কিন্তু ওনার যে ঘটনা হতে পারে ইউরিনারি আর্জেন্সি তৈরি হচ্ছে, এবং এখানে অন্যতম গুরুত্বপূর্ণ কারণ হতে পারে যে ইউটেরাইন প্রলাপস, পুরোপুরি না হলেও ফার্স্ট ডিগ্রি সেকেন্ড ডিগ্রি হতে পারে। জি ইউটিআইয়ের মতো মনে হচ্ছে না, কারণ ইউটিআইয়ের প্রস্রাব করার জন্য পানি খেতে হবে তা না, কিন্তু ঘন ঘন হতেই থাকবে, জ্বালা পোড়াও নেই। সেক্ষেত্রে একজন গাইনি বিশেষজ্ঞ যদি উনি দেখান, তাহলে আমার মনে হয় রোগটিও ধরা পড়বে, এবং এই ক্ষেত্রে চিকিৎসার পরবর্তী ধাপগুলো করা যাবে। এবং এই ক্ষেত্রে আপাতত যেটা করতে পারেন, উনি অল্প অল্প করে বারবার পানি খাবেন, প্রচুর পানি খাবেন না, জি তাইলে আপাতত উন্নতি হবে। তারপরে গাইনি বিশেষজ্ঞ ওনাকে বলবেন যে কী করতে হবে। জি প্রিয় দর্শক, আশা করছি আপনি আপনার প্রশ্নের উত্তরটি পেয়েছেন। আমরা যে আলোচনায় ছিলাম, ফিরে যাচ্ছি মারুফা মোস্তারি ম্যাডামের কাছে। ম্যাডাম, আমরা ছিলাম এবং বেশ খুশি একটা আলোচনায় ছিলাম, এই কারণে যে ডায়াবেটিক রোগীরা আমাদের একটু খেজুরও খেতে পারবে, এবং আপনি যেটা বললেন যে একটু মিষ্টি ফল বা শরবত এগুলোও খেতে পারবে। ম্যাডাম, ফিরে যাচ্ছে আলোচনায়। জি যে শরবত বলতে আসলে চিনিযুক্ত কোনো শরবত না, ফলের রস বা ফল খেতে পারবেন। আচ্ছা আচ্ছা। বেশি মিষ্টি জাতীয় খাবার আসলে এখানে খাওয়া যাবে না। ফলের রস বলতে আমরা যে ফল দিয়ে শরবতটা বানাই, আমরা জি, চিনি ছাড়া খাবো? অবশ্যই, আচ্ছা। কারণ ফলের মধ্যে চিনি থাকে। চিনি আছে। হ্যাঁ, অবশ্যই পরিমিত খেতে হবে সবকিছুই। জি। আর ভাজা পোড়া বা তেলের জিনিস যতটা কম খাওয়া যায় ততই ভালো। আর সন্ধ্যা রাতে যে খাবারটা, সেটা স্কিপ করা যাবে না, সেটাও অল্প পরিমাণে হলেও খেতে হবে, কারণ অনেক সময় 3 বেলার ওষুধ খেতে হয় রোগীদেরকে। জি, জি। আর সেহরির টাইমেই সেহরি খেতে হবে, এবং সেহরিতে এইসব প্রোটিন জাতীয় খাবার এবং শাকসবজি, এই ধরনের খাবারগুলো একটু বেশি খেতে হবে, যে এই ধরনের খাবারগুলো বেশিক্ষণ পেটে থাকবে। আচ্ছা জি। জি ম্যাডাম, এখানে দেখা যায় যে আসলে গ্যাপটা কতখানি হবে? আমরা ইফতারের পর থেকে কতক্ষণ পরে অ্যাটলিস্ট রাতের খাবারটা খাবো, এবং রাতের খাবারের কতক্ষণ পরে অ্যাটলিস্ট সেহরিটা করবো? কারণ দেখা যায় যে ইফতারিতে আসলে আমরা এত বেশি পরিমাণে খেয়ে ফেলি, তখন তারাবি পড়ে এসে খেতে খেতে প্রায় সেহরির টাইম হয়ে যায়। তো অনেকে আবার ওই যে সেহরিটা স্কিপ করেন, অথবা খুব শর্ট পিরিয়ড অফ টাইমের মধ্যে আবারও সেহরি খেয়ে ফেলেন। তো এই টাইম গ্যাপটা আসলে কেমন হওয়া উচিত? এখানে আসলে খুব বেশি, কারণ হচ্ছে ইফতার এবং সেহরি এটা আসলে ফিক্সড টাইম, মোটামুটি এখানে তো করার কোনো সুযোগ নাই। সেক্ষেত্রে এর মাঝামাঝি যে টাইমটা থাকবে, সেই টাইমে সন্ধ্যা রাতে খাবারটা খেতে হবে। সেটা তারাবির আগে পরে হতে পারে, সেটা সমস্যা না। কিন্তু উনি 3টা মিল বা 3টা খাবার যেন খাবেন, 3 ভাগে, টোটাল যে খাবারটা উনি 3 ভাগে ভাগ করে মানে খাবেন। কোনো খাবারটাই আসলে বাদ দেওয়া যাবে না বা জি, জি। স্কিপ করা যাবে না আসলে। আচ্ছা, আসলে দর্শক, আপনারা তো জানেন পবিত্র মাহে রমজান আমাদের একটি ধর্মীয় অনুষ্ঠান, এবং আমাদের রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলেছেন, ইসলাম তো আসলে একটা পরিপূর্ণ কোড অফ লাইফ, একটি সম্পূর্ণ জীবন বিধান। এখানে কিন্তু আমাদের খাবারের পরামর্শ দেয়া আছে, যেটা আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমরা আমাদের পেট ভর্তি করব, সেখানে 1/3 সলিড থাকবে, মানে আমরা নর্মাল শক্ত খাবার দাবার খাবো, এবং 1/3 আসলে পানি দিয়ে পূর্ণ করবো, এবং 1/3 আমরা খালি রাখবো। তা আমরা আসলে ইসলামের এই বিধানগুলো যদি মেনে চলি, স্পেশালি আমাদের রমজানে সেই সুযোগটা কিন্তু আরও বেড়ে যায়। আশা করছি আমরা অবশ্যই ভালো থাকতে পারবো। আমরা চলে যাচ্ছি শাহজাদা সেলিম স্যারের কাছে। স্যার, আমাদের ডায়াবেটিক রোগীরা কিন্তু আসলে নিয়মিত এক্সারসাইজ বা ব্যায়াম করে অভ্যস্ত। এখন রোজায় আসলে তারা কি করবে? তারা কিন্তু স্বাভাবিকভাবেই এটা প্রশ্ন করতে পারে। স্যার, জানতে চাচ্ছি আপনার কাছে। প্রথমে একটু বলি যে আপনি বললেন যে ডায়াবেটিসের রোগীরা ব্যায়াম করতে অভ্যস্ত। আমরা আসলে বলে অভ্যস্ত, করে অভ্যস্ত এটাকে বলাটা একটু মুশকিল আছে, কারণ ডায়াবেটিসের আমাদের বাংলাদেশে সবচেয়ে মারাত্মক চ্যালেঞ্জ হলো যে অল্প বয়সে বেশি সংখ্যক মানুষ টাইপ 2 ডায়াবেটিসে আক্রান্ত হচ্ছে, এবং প্রতিরোধ করতেই হবে। প্রতিরোধের জন্যও কিন্তু শারীরিক পরিশ্রমের দরকার। সেখান থেকেই কিন্তু আমরা বলা শুরু করছি। আর ডায়াবেটিসের রোগী, ডায়াবেটিস কন্ট্রোল থাকাটা খুব জরুরি। 92% ডায়াবেটিসের রোগী ডায়াবেটিস কন্ট্রোল নাই বাংলাদেশে।
তাহলে ডায়াবেটিসের চিকিৎসা কিন্তু একটা জীবনযাপন মুখী চিকিৎসা ব্যবস্থাপনা। ওষুধ লাগবে, কিন্তু ওষুধের ভূমিকার চেয়েও খাদ্য ব্যবস্থাপনা এবং শারীরিক শ্রমের একটা সুন্দর গুরুত্বপূর্ণ সুশৃঙ্খল ভূমিকা। ব্যবস্থাপনা দরকার আছে, যেটি আমরা ব্যর্থ হচ্ছি বলে ডায়াবেটিসের নিয়ন্ত্রণ এত খারাপ। এখন যারা শারীরিক পরিশ্রম করতেন তারা রোজার সময় কি করবেন, এটি একটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। এখানে হিসাব হলো, যদি কেউ পরিপূর্ণভাবে তারাবির নামাজটা পড়েন 20 রাকাত এবং বাকি অন্যান্য নামাজ পড়েন, তাহলে এটিকে অন্য রোজার বাদে অন্য সুস্থ স্বাভাবিক সময়ে উনি যেটুকু হাঁটতেন তার বিকল্প হিসেবে ধরে নেওয়া হবে, যদিও পুরোপুরি বিকল্প হবে না। কারণ এখানে আমি শুরুতেই বলেছি যে পরিপূর্ণ ডায়াবেটিসের নিয়ন্ত্রণ টার্গেট করতে গেলে হাইপোগ্লাইসেমিয়ার ঝুঁকি বেড়ে যাবে, সেটি আমরা করতে পারবো না। বরং হাইপোগ্লাইসেমিয়া ঠেকিয়ে কম কন্ট্রোল হবে, সেটাও আমরা মেনে নিতে বাধ্য হচ্ছি। এই ক্ষেত্রে একটা সহজ পথ হতে পারে যে তারাবি যারা পড়লেন, তারাবির পরে যারা দৈহিক ওজন কমাবার জন্য হাঁটছিলেন তাদেরকে কিন্তু হাঁটতেই হবে। এখন কতটুকু হাঁটবেন? যে আগে 20 মিনিট হাঁটছিলেন উনি এখন 15 মিনিট হাঁটতে পারেন, যিনি আগে 30 মিনিট হাঁটছিলেন উনি এখন 20 মিনিট হাঁটতে পারেন। তাহলে সেটা কিন্তু আলাদা রকম হয়ে গেল। কিন্তু শুধুমাত্র ডায়াবেটিসের জন্য যারা হাঁটছেন তাদের ক্ষেত্রে কিন্তু তারাবি পুরোপুরি পড়লে আলাদা করে হাঁটতে হবে না। কিন্তু শারীরিক শ্রমের কিছু গুরুত্বপূর্ণ এখানে জানার বিষয় আছে। সেটি হলো যে শারীরিক শ্রম না করে যদি দিন পার করতে পারেন সবচেয়ে ভালো। যাদের করতে হবে অবশ্যই দিনের শুরুতে, মানে সকালের দিকে সম্পন্ন করে নিলে ভালো। কিন্তু দুপুরের পর সন্ধ্যা পর্যন্ত কোনোভাবেই শারীরিক শ্রম পালন করতে যাবেন না, সেটি কিন্তু হাইপোগ্লাইসেমিয়ার স্যার, ঝুঁকি আমরা বাড়াবে। আমাদের আলোচনায় আবারও ফিরবো, তবে নিয়ে নিচ্ছি একটি ফোন কল। দর্শক, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি দর্শক, আপনার নাম বলে প্রশ্নটি করুন। আমার নাম হলো তৌফিক, যাত্রী থেকে বলছি। শফিক, জি বলুন। তৌফিক, হ্যাঁ, ডায়াবেটিস আছে এবং হার্টের সমস্যা এবং প্রেশার আছে। জি, ডায়াবেটিস এবং হার্টের সমস্যা আছে আপনার। আপনার প্রশ্নটি কি? আমার প্রশ্ন হলো, আমি কেরোরাল কিভাবে সকালবেলা ওষুধ খেতে হয় 2টা, জি জি, 3টা, 3টা কিভাবে ওষুধ আমি খেতে হয়। খেতে জি পারি ডায়াবেটিসে, আর দুপুরবেলা থেকে একটা হার্টের। জি, রোজায় আপনি কিভাবে ওষুধগুলো অ্যাডজাস্ট করবেন, তাই তো? জি জি। জি স্যার, আপনার কোনো প্রশ্ন আছে দর্শকের কাছে? হ্যাঁ, আপনার ডায়াবেটিসের কন্ট্রোল কেমন? ডায়াবেটিস আছে, 10 থাকে আমার। HbA1c 3 মাসের গড় এটি করা হয়েছিল? জি, এটা কত? 10 থাকে আমার। আমি সুই লয়ে আর টাইম ওষুধ খাই। ইনসুলিন নিচ্ছেন জি স্যার। সকালে আর রাতে? জি। ওকে, কত কত নিচ্ছেন তাহলে আমি একদম গুছিয়ে দিচ্ছি আপনাকে। বলুন। তো 12 নিচ্ছি আমি স্যার। সকালে কত, 10 রাতে 12 নিচ্ছি। রাতে? রাত্রেও 10 12 নিচ্ছি। ওকে, ঠিক আছে, এবার উত্তর দেওয়া যাবে। দর্শক, জি স্যার। ওকে, আসলে যেটি হয়েছে, আমরা কিন্তু দুজনই শুরু থেকেই বলছি যে রোজার সময় ওষুধগুলো এমনভাবে পরিবর্তন করতে হবে যেগুলো ডায়াবেটিস কন্ট্রোলও মোটামুটি হবে, হাইপোগ্লাইসেমিয়া হবে না। জি, আর উনি যেভাবে ইনসুলিন নিচ্ছেন এটি কিন্তু খুবই ভালো ধরন তা নয়, কিন্তু খুব বেশি মানুষ এটা নেন, জি। যে সকালে আর রাতে খাবারের আগে নেন। তো এটিকে আমরা দুভাবে পরিবর্তন করতে পারি। এই ইনসুলিনটাকে রেখে দিতে পারি, সেই ক্ষেত্রে ওনার হয়তো ডোজ একটু বাড়বে। যেমন সকালে যদি 10 নিয়ে থাকেন, এটা 16 বা 18 নেবেন ইফতারের আগে, আর সেহরির আগে নেবেন 8-এর মতো। তাতে হয়তো কন্ট্রোল হতে পারে। অথবা এটিকে টোটালটাই পরিবর্তন করে, এটি কিন্তু ডায়াবেটিস কন্ট্রোলের জন্য খুব বেশি সহায়ক হবে না। সেক্ষেত্রে প্রতিদিন একবার নিতে হয়, সেই ইনসুলিন নিয়েও কিন্তু উনি ডায়াবেটিস কন্ট্রোল করতে পারবেন। জি জি, একটি। দ্বিতীয় হলো, উনি যে মূল প্রশ্ন ছিল যে সকালে যে 3টা ওষুধ খাচ্ছেন, ডায়াবেটিসের 2টা, হার্টের 1টা, এগুলো কি করবেন? তাহলে আপনিও বলেছেন, আমিও বলেছি যে সকালে ওষুধগুলো ইফতারে চলে যাবে। তাহলে ব্রেকফাস্টের আগের ওষুধগুলো উনি সেহরির সময় খাবেন। যেটা ব্রেকফাস্টের আগে ছিল, সেহরির আগে যখন পানি খাচ্ছেন সেটা খাবেন। ব্রেকফাস্টের পরে ছিল সেটা ইফতারের সময় খাবেন, এবং ব্রেকফাস্টের পরে যেটা ছিল ইফতারের পরে খাবেন। জি, এটি হলো প্রথম। আর দ্বিতীয় হলো, হার্টের বা প্রেশারের ওষুধগুলো সময় নিয়ে বেশিরভাগ ক্ষেত্রে খুব বেশি সমস্যা নেই। সেক্ষেত্রে যে ওষুধগুলো উনি রাতে খেতেন এখন রাতেই খাবেন, যেগুলো সকালে খাবেন সেগুলো উনি ডায়াবেটিসগুলো তো অবশ্যই ইফতারের সময় খাবেন। আর এই প্রেশার বা অন্য কারণে যে ওষুধগুলো খাচ্ছেন সেগুলো উনি ইফতারেও খেতে পারবেন, সেহরিতেও খেতে পারবেন। মানে স্যার, উনি দুপুরে যে হার্টের ওষুধটা খেতেন সেটা উনি রাতে খেতে পারবেন? এটা কিন্তু উনি চাইলে ইফতারিতে খেতে পারবেন, ইফতারিতেও খেতে পারবেন, ডিনারের রাতের খাবারেও খেতে পারবেন। কিন্তু পুরাটা মাস একভাবেই খাবেন। একভাবেই খাবেন, মানে পুরো রোজার মাসে আপনি ওষুধগুলো যেভাবে প্রথম থেকে অ্যাডজাস্ট করবেন ঠিক সেভাবেই খাবেন। তো প্রিয় দর্শক, আশা করছি আপনি আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন। স্যার, আমরা যে আলোচনায় ছিলাম রোজায় ডায়াবেটিক রোগীদের ব্যায়াম নিয়ে স্যার। জি, এক্ষেত্রে আমি একটু সতর্ক করার জন্য বলছিলাম যে
শুধু সকালের দিকেই শারীরিক পরিশ্রম করবেন, বিকালে না করতে পারলে সবচেয়ে ভালো। যদি টোটালি খুব বেশি পরিশ্রম না করতে হয় আরও ভালো। কিন্তু কিছু কিছু মানুষ আছেন যাদের শ্রমটাই এরকম, যে মানে পেশাটাই এরকম শ্রম ভিত্তিক, সেক্ষেত্রেও কিন্তু উনি বিকালবেলার দিকে শারীরিক শ্রম কম করবেন। জি। তাহলে এখানে আরেকটা ঝুঁকি আমরা এখন পর্যন্ত বলিনি, সেটা হলো দুপুরের পর থেকে রক্তে গ্লুকোজ কমে যাওয়ার ঝুঁকি অনেক বেড়ে যায়। বেড়ে যাওয়ার ঝুঁকি কিছুটা বাড়ে, কিন্তু পানি শূন্যতা, ডিহাইড্রেশনের ঝুঁকি বাড়তে থাকে। এই সময় কেউ যদি রোদে যান, কেউ সময় বেশি পরিশ্রম করেন, এই পানি শূন্যতার ঝুঁকি তীব্রভাবে বেড়ে যাবে। এবং ডায়াবেটিসের রোগীর মারাত্মক ঝুঁকিগুলো যেগুলো রোদে রাখলে হয়, তার মধ্যে একটা হলো হাইপোগ্লাইসেমিয়া, একটা হলো ডিহাইড্রেশন। তাহলে এটা কিন্তু আমাদেরকে যে কোনো মূল্যে অ্যাভয়েড করতে হবে। উনি তো দিনের বেলা কোনো পানীয় গ্রহণ করতে পারবেন না, জি জি সুতরাং ওনাকে কিন্তু সেহরিতে যা পান করেছেন, খেয়েছেন, তার উপরে নির্ভর করতে হবে। জি। তো সেটি কিন্তু দিন যত আগাচ্ছে আপনার সঞ্চয় তত কমছে, তহবিল তত কমছে। সুতরাং এটা পরিশ্রম না করে বিশ্রামে থাকাটার বিকল্প নেই। আর যদি যারা পরিশ্রম করতে চান, শারীরিক শ্রম, ব্যায়াম বা কিছু করতে চান, তারাবির পরেই হয়তো সবচেয়ে ভালো সময় আপনার জন্য। আচ্ছা, খুব সুন্দরভাবে স্যার আসলে বুঝিয়ে বললেন। স্যার, আমরা কি এক্ষেত্রে যে ডিহাইড্রেশনের কথা যেটা বললেন, যে আমরা কি ইফতারিতে একটু ডাবের পানি রাখতে পারি কিনা স্যার? জি, এখানে পানীয় নিয়ে মারুফা বলেছেন, আমি আমার মতো করে বলি, হয়তো একই কথা কিছুটা রিপিটও হবে। সেটি হলো, আমরা কিন্তু খুব শক্তভাবে ডায়াবেটিসের রোগী কোনো ফলের রস পান করবেন না, এটি বলি। কারণ প্রচুর সুগার থাকে, ব্লাড সুগার বেড়েই যাবে। কিন্তু রোজা যখন ভাঙবেন ইফতারিতে, এমন কিছু খাবার বা পানীয় গ্রহণ করতে হবে যে দ্রুত কিছু গ্লুকোজ সরবরাহ করবে, আবার এটি কিছু ধীরে ধীরে গ্লুকোজ সরবরাহ করবে। তাহলে ফলের রসে কিন্তু প্রচুর সুগার থাকে, যেটি পান করার পরেই কিন্তু ব্লাড সুগার বেড়ে যাবে। তাহলে এখানে যদি আলাদা চিনি না দিয়ে পান করে তাহলে আরও ভালো। কিন্তু কেউ যদি ডাবের জল বা ডাবের পানি পান করতে চান, এটি খারাপ নয়। কিন্তু একটি আবারও সতর্কতা, ইদানিং মারুফা মনে হয় খেয়াল করেছেন, মানুষের মধ্যে ডাবের পানি পান করার প্রবণতা অনেক বেশি বেড়ে গেছে। আমি এক দুজন মানুষকে এমনও দেখেছি যে উনি প্রতিদিনই কমপক্ষে একটা, কোনোদিন দুটি পান করে। এটি কিন্তু বাড়াবাড়ি রকমের হয়ে গেল। হ্যাঁ, বাড়াবাড়ি রকমের হয়ে গেল। কিন্তু এই শীতকালের শুরুতে এটা কিন্তু খুব বেশি প্রয়োজন হবে তা না। কিন্তু কেউ যদি পান করতে চান তাহলে তো দোষের কিছু নেই, অবশ্যই পারেন। জি, ধন্যবাদ স্যার। একদম পরিপূর্ণভাবে একজন ডায়াবেটিক রোগী রোজায় কিভাবে তার শারীরিক পরিশ্রম বা ব্যায়াম করবেন সেই সম্পর্কে স্যার বললেন। স্যারকে ধন্যবাদ। ফিরে যাচ্ছি মারুফা মোস্তারি ম্যাডামের কাছে। ম্যাডাম, রোজায় যদি আমাদের রোগীদের প্রশ্ন থাকে যে আসলে আমার একটু খারাপ লাগছে, বা আমার মনে হচ্ছে, বা আমি আগে থেকেই আমার ডায়াবেটিসটা বা ব্লাড সুগারটা আমি কিছুক্ষণ পর পরে মাপতাম, তো রোজায় কি এটা সম্ভব কিনা? কারণ তারা অনেক জায়গায় শুনে থাকেন যে আমাদের যদি নিডেল প্রিক হয় তাহলে রোজা ভেঙে যায়। ম্যাডাম, এই সম্পর্কে যদি একটু বলতেন। জি, আসলে রমজান মাসে ডায়াবেটিস চেক করার যে পদ্ধতি, সেটা গ্লুকোমিটার দিয়ে করা হয়। গ্লুকোমিটার দিয়ে যদি রক্ত নেওয়া হয়, সেই ক্ষেত্রে রোজা ভঙ্গ হয় না। আমাদের ইসলামিক যে কলামিস্টরা আছেন বা ইসলামিক যে আলেমরা আছেন, ওনারা রিকমেন্ড করেছেন যে, এছাড়া বিভিন্ন গাইডলাইন আছে, ওখানেও কিন্তু রিকমেন্ড করেছেন যে রোজা ভঙ্গ হবে না, নির্দ্বিধায় ওনারা ডায়াবেটিস চেক করতে পারবেন গ্লুকোমিটার দিয়ে। আবার এটা করা আসলে খুবই জরুরি। আমরা প্রতিটা ডায়াবেটিস রোগীদেরকে বলে দিই যে প্রথম কয়েকদিন পর পর, এমন এরপর সপ্তাহে 2 থেকে 2-1 বার তাকে ডায়াবেটিসটা চেক করতে হবে। সেটা অন্তত সকালে একবার, বিকেলে একবার, ইফতার খাওয়ার 2 ঘন্টা পরে মাস্ট চেক করতে হবে। জি, ধন্যবাদ ম্যাডাম। আর যদি রোগীরা বলে যে তাদের যদি কোনো ব্লাড টেস্ট মানে রক্তের কোনো পরীক্ষা করানোর দরকার হয়, সেটা তারা পারবে কিনা? অথবা যদি ইনসুলিন নিতে হয়, সেটা পারবে কিনা স্যার? জি, গ্লুকোমিটার দিয়ে ডায়াবেটিস চেক করা, আপনি ইনসুলিন নেওয়া, দুটোই পারবেন। তবে হ্যাঁ, রক্ত পরীক্ষা সেটা আসলে রমজান মাসে রোজা রাখা অবস্থায় পারবেন না, সেটা ইফতারের পরে ওনারা করে নিতে পারবেন। এখানে আমি একটু বলি পরের অংশ থেকে, সেটি হলো যে যার রক্তের পরীক্ষা করা খুব জরুরি হয়ে দাঁড়িয়েছে, তিনি কিন্তু অনেক অসুস্থ মানুষ। তো এই রক্ত পরীক্ষার বাদেও উনি আগের থেকে যে অবস্থার কারণে এই কন্ডিশনটি অবস্থাটি হলো, সেটি হয়তো উনি রোজা রাখতে পারবেন না, এমন একটা অবস্থা হয়েছে। তো এই জন্য আমরা যে মেসেজগুলো খুব পরিষ্কার করে দিতে চাই, স্বাস্থ্য খুব গুরুত্বপূর্ণ এবং সুস্বাস্থ্যের জন্য আপনার যা করতে হয় সে কিন্তু, যেমন
ব্লাড টেস্ট করবেন, ইনসুলিন নেবেন, এগুলো তো সুস্বাস্থ্য বজায় রাখার জন্য, এগুলো কিন্তু ধর্ম বাধা হয়ে দাঁড়ায় নাই। কিন্তু মানুষের মধ্যে কিছু তথ্যের ঘাটতি বা ভুল বোঝাবুঝি থাকে, সেগুলো পরিষ্কার করার জন্যই এই অনুষ্ঠান বিটিভিকে আমরা অবশ্যই ধন্যবাদ জানাবো আপনাকে, যে যারা শুনবেন তারা হয়তো অনেকগুলো ভুল ধারণা থেকে, ভ্রান্ত ধারণা থেকে বেরিয়ে আসতে পারবেন। তাহলে আবারও খুব আমি পরিষ্কার করে বলি যে আপনি এবার রোজা করবেন, আগামীবার রোজা করবেন, আরও অনেক দিন রোজা করবেন, এমন সুস্বাস্থ্যের অধিকারী হবেন। ডায়াবেটিস থাকলে ডায়াবেটিস নিয়েও করবেন। আমরা আপনাকে এমনভাবে চিকিৎসা ব্যবস্থাপনা রাখতে চাই, আপনিও কিন্তু সেখানে এগিয়ে আসতে হবে, যে শুনছেন তার কথা বলে এগিয়ে আসতে হবে। আপনি একজন চিকিৎসকের পরামর্শ নেবেন, চিকিৎসক আপনাকে সাহায্য করবে। রোজার আগে থেকেই এটি করতে পারবেন, ওষুধ সমন্বয় করবেন, টেস্ট করতে হলে করবেন। কিন্তু যেখানে মারাত্মক অবস্থা হয়েছে তখন কিন্তু রোজা ভাঙাটা জরুরি। আমি কয়েকটা পয়েন্ট এখানে বলি। যদি হাইপোগ্লাইসিমিয়ার লক্ষণ দেখা দিয়ে থাকে তাহলে রোজা ভাঙতে হবে। যদি 3.9-এর নিচে এসে যায় তাহলে কিন্তু এটা প্রমাণিত হয়ে গেছে যে হাইপোগ্লাইসিমিয়া, রোজা ভাঙতে হবে। 16.7 বা তার চেয়ে বেশি রক্তে গ্লুকোজ হয়েছে, রোজা ভাঙতে হবে। তীব্র জ্বর, পাতলা পায়খানা হলে, বমি হলে কিন্তু ভেঙে গিয়েছে, তীব্র জ্বর পাতলা পায়খানা হলে ভাঙতে হবে। এখানে আমরা একটা অন্যভাবে বলি, আপনি এবারে একটা রোজা ভেঙে যদি কাজা করেন, পরবর্তীবারে কিন্তু আরও অনেকগুলো রোজা করার জন্য নিজেকে তৈরি করলেন। কিন্তু অনেকেই করে কি, আজকে না ভেঙে যুদ্ধ করলেন, পরে দেখা গেলো আরও 3-4 দিন, 5 দিন, 10 দিন কিন্তু করতে পারছেন না, তাহলে লাভ হলো না। কিন্তু বরং ওনার জন্য যেটা ভালো হবে সেটাই করতে হবে। সেটাই। জি স্যার, ধন্যবাদ। আসলে স্যার, এই যে আমরা যেটা বলি যে রোজার সময় আমাদের মেইন কনসার্ন যেটা থাকে, বা রোগীদের নিয়ে আমরা যে ব্যাপারটা চিন্তিত বেশি থাকি, যে পেশেন্টটা হাইপোগ্লাইসেমিক হয়ে যাচ্ছে কিনা, তার মানে তার ব্লাড সুগার লেভেলটা বা রক্তের গ্লুকোজটা কমে যাচ্ছে কিনা। আপনি বললেন স্যার 3.9-এর নিচে যদি হয়ে যায় তবে অবশ্যই তাকে রোজা ভেঙে ফেলতে হবে। স্যার, সুগার তো বেড়েও যেতে পারে, মানে রক্তের গ্লুকোজের পরিমাণটা তো স্যার বেড়েও যেতে পারে। তো অনেকেই তখন বলেন যে আমি তখন রোজাটা না ভেঙে কি কোনো ইনসুলিন নিয়ে আপাতত সুগারটা কমিয়ে রোজাটাকে আমরা কন্টিনিউ করতে পারি কিনা স্যার, এই ব্যাপারে যদি। খুব ভালো প্রশ্ন করেছেন। এটা কিন্তু আমার ব্যক্তিগত যে অভিজ্ঞতা, আমি গত 1-2 বছর থেকে এই ধরনের মতামত শুনছি রোগীদেরকে। এখানে দুটি মারাত্মক চ্যালেঞ্জ আমাদের সামলাতে হয় রোজার সময়। একটা হলো রক্তের গ্লুকোজ কমে যাওয়া, আর একটা হলো পানি শূন্যতা। 3 নম্বর চ্যালেঞ্জ হলো রক্তের গ্লুকোজ বেড়ে যাওয়া। এখন গ্লুকোজ যখন রক্তে বেড়ে যায়, রক্ত কিন্তু ঘন হতে থাকে, আবার পানি যখন কমতে থাকে রক্ত ঘন হতে থাকে। এই ঘন রক্ত কিন্তু হার্ট অ্যাটাকের কারণ, স্ট্রোকের কারণ, পেরিফেরাল আর্টারিয়াল ডিজিজের কারণ। আমি একটা উদাহরণ দিই, সৌদি আরব থেকে প্রকাশিত হয়েছে যে ওখানে তো তীব্র গরম এবং তীব্র ঠান্ডা থাকে, এবং ওই সময় যাদের রক্তের গ্লুকোজ বেশি থাকে তাদের এটি রক্ত এতটাই ঘন করে ফেলে যে রেটিনাল না ভেইন, যেটা সিঙ্গেল ভেইন, সেন্ট্রাল রেটিনাল ভেইন, এটা কিন্তু বন্ধ করে অন্ধ হয়ে যাওয়ার মতো ঘটনা ঘটতে পারে। তাহলে এখানে কিন্তু সুগার আমরা 2-5 কমালাম বাড়ালাম এটি সমস্যা নয়, সমস্যা হলো ডিহাইড্রেশন। তাহলে এই যে আমি ইনসুলিন দিয়ে রক্তের গ্লুকোজ কমালাম, ডিহাইড্রেশন তো কারেকশন হলো না তো। সুতরাং রোগী কিন্তু তীব্র ঝুঁকিতে আছে। এই জন্য আবারও বলছি, রোগীর সুস্বাস্থ্য সবচেয়ে আগে, এবং সেই ক্ষেত্রে একটা রোজা ভাঙলে পরে কাজা করতে পারবে না। অসুখের জন্য ভাঙলে কিন্তু খুব দোষ নেই, বরং এই আমরা যদি ওষুধগুলো এমনভাবে সমন্বয় করে ফেলি যে ওনার এই অবস্থায় পৌঁছে নাই, সেই ক্ষেত্রে কিন্তু সবচেয়ে ভালো হবে। তাহলে যদি এরকম হয়, যেমন এবার হয়তো 5:40-45 থেকে ইফতার হবে, তো ইফতারের 10 মিনিট আগে যদি সুগার কারো 20 থাকে তাহলে তো সমস্যা নাই। কিন্তু যদি বিকাল 3টা, বিকাল 2টা, 4টার সময় হয় তাহলে কিন্তু অনেক বড় সমস্যা এখনও রয়ে গেছে। তাহলে এই জন্য ঢালাওভাবে কিছু বলা মুশকিল, সময়টা একটা বড় ইস্যু। সকালবেলাতে কারো রক্তের গ্লুকোজ মনে করেন ঘুম থেকে ওঠার পরে 15 পেলেন, এটা কিন্তু অনেক বেশি নয়, কারণ উনি সেহেরি খেয়েছেন তারপরে বেড়েছে। কিন্তু যদি 12টার সময় পেয়ে থাকেন তাহলে কিন্তু অনেক বেশি। তো এই জন্য একবারে না বলে কোন সময় পেয়েছেন সেটা একটা ইস্যু। আর যদি ইনসুলিন দিয়ে কমিয়ে রোজা কন্টিনিউ করবেন, এইটা স্বাস্থ্য ঝুঁকি কিন্তু কমলো না, আসলে কমলো না। স্যার, আমরা আলোচনায় ফিরবো। আমাদের সাথে আরেকজন দর্শক সংযুক্ত হয়েছেন, আমরা একটু দর্শকের কাছে যাই। দর্শক, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি মোহাম্মদ শামসুল হক, জি শামসুল হক, থেকে বলছি। বলুন। জি ম্যাডাম, জি, আমি 2007 থেকে ডায়াবেটিস রোগী, উচ্চ রক্তচাপ, জি, গ্যাস্ট্রিক এগুলো আমার আছে। আমি ইনসুলিন ট্যাবলেট এগুলা ব্যবহার করছি। জি, তো রমজানে আমি কিভাবে প্রস্তুতি নিব, ইনসুলিন কি মাত্রায় মারবো? ইনসুলিন মারতেছি রাইডুজের 30-36, আর ম্যাক্সুলিন আর মারতেছি 26। জি। ম্যাডাম, কিছু জানার আছে কিনা? ইনসুলিন 2 ধরনের নিচ্ছেন, একটা হচ্ছে আর নিচ্ছেন, আরেকটা কি বলেছেন? এন এন নিচ্ছেন। ম্যাক্সুলিন আর
আচ্ছা, ঠিক আছে। জি, আপনার দর্শক। বয়সটা আপনার? বয়সটা? বয়স 56। আচ্ছা, আপনার ডায়াবেটিস নিয়ন্ত্রণে আছে? এখন আছে খালি পেটে 8। জি, ভরা পেটে? কেটে গিয়েছে। দর্শক আমাদের সাথে জি। আছেন। জি, ভরা পেটে কত থাকছে আপনার ডায়াবেটিস? জি, ভরা পেটে আপনার ব্লাড সুগারটা কত থাকছে? ডায়াবেটিস কত বড় থাকছে? পেটে 12, 10, 12 এরকম থাকে। জি 10, 12 এরকম থাকে। জি, ধন্যবাদ দর্শক, সাথে থাকুন। জি ম্যাডাম। যেটা নিয়ে আসলে একটু আগে আমাকে আমার সহবক্তা বলেছেন, উনি ইনসুলিন নিচ্ছেন, 2 ধরনের ইনসুলিন 2বার নিচ্ছেন, আর কিছু ওষুধও খাচ্ছেন। ডায়াবেটিস মোটামুটি কন্ট্রোল, খুব ভালো কন্ট্রোলে আছে মনে হচ্ছে না। তো উনি যেটা করবেন, সকালে যে ইনসুলিনটা নিচ্ছেন ঠিক একই পরিমাণ ইনসুলিনটা ইফতারের টাইমে নেবেন। ইফতারে পানি খেয়ে বা ইনসুলিন নিয়ে উনি সাথে সাথে খাবেন, ইফতারটা শেষ করবেন, এবং রাতে যা নিচ্ছেন সেটার অর্ধেক বা 3 ভাগের 1 ভাগ নেবেন সেহরিতে। এবং অবশ্যই ওনাকে প্রথম কয়েকটা রোজায় ডায়াবেটিসটা চেক করে দেখতে হবে ডায়াবেটিসটা কেমন নিয়ন্ত্রণে থাকে। আর যদি ধরে নিচ্ছি উনি মুখে খাওয়ার ওষুধ যেগুলো খাচ্ছেন এগুলো ভরা পেটের ওষুধেই খাচ্ছেন, এবং সেই ওষুধগুলোও উনি ইফতার এবং সেহরি বা সন্ধ্যা রাতে 3 ভাগে ভাগ করে খাবেন। জি, ধন্যবাদ ম্যাডাম। আমরা আসলে একদমই আমাদের অনুষ্ঠানের শেষ প্রান্তে চলে আসছি। আমরা ঝটপট একটি প্রশ্ন নিয়ে নিব শ্রদ্ধেয় সেলিম স্যারের কাছ থেকে। স্যার, আপনি তো স্যার বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটি, যেটাকে আসলে সাধারণ জনগণ এখনও পিজি হাসপাতাল বলেই চেনে, তো সেটাতে কর্মরত আছেন। স্যার, এই যে রোজার মাস শুরু হতে যাচ্ছে এবং ডায়াবেটিস রোগী তাদের নিয়ে আমাদের বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটি বা পিজি হাসপাতালের কোনো আলাদা উদ্যোগ আছে কিনা, যদি সেটা একটু আমাদেরকে জি। শেয়ার করতেন স্যার। ধন্যবাদ। আমরা তিনজনই আসলে একই হাসপাতালে, তো লোকজন হয়তো ভাবতে পারে যে আমরা আমাদেরটাই বলছি, আসলে তাই বলবো, বাকি জায়গা কমই বলতে পারবো। না, এটা কিন্তু স্যার রোগীদের একটা আস্থার জায়গাও, যে অবশ্যই, আমরা অবশ্যই। আমরা খুব গর্বিত ওই যে- জায়গাটায় গেলে বোধহয় কোনো একটা প্রতিকার অবশ্যই পাবো ওকে। সেই আমরা জায়গা থেকে। হরমোন বিশেষজ্ঞগণ, আমরা যেমন আমাদের হাসপাতাল থেকে অন্য জায়গাতেও করছি, আমরা কিন্তু রমজান মাসকে খুব গুরুত্বপূর্ণভাবে নিই। কারণ হলো বাংলাদেশের মানুষদের রোজা রাখার প্রবণতা পৃথিবীতে সবচেয়ে বেশি। জি, আবার 2 আলহামদুলিল্লাহ। কোটি মানুষ, এবার আমরা ধারণা করছি যে 1 কোটির বেশি মুসলমান রোজা রাখবেন। তাহলে এদের ঝুঁকিগুলো যত কমিয়ে ফেলা যায়, সেটি কিন্তু আমরা আমাদের ইউনিভার্সিটি থেকে প্রতি মঙ্গলবার ভিতরে, মানে ডিপার্টমেন্টের ভিতরে, শনিবারে বহির্বিভাগে রেগুলার আমরা ডায়াবেটিস এডুকেশন ক্লাস চালাই। এখন কিন্তু সকল কর্মকাণ্ড কিন্তু রোজার সময় কী করতে হবে সেটিকে কেন্দ্র করে করা হচ্ছে। জি জি, আমরা ব্যক্তিগতভাবে আমরা রোগীদেরকে বোঝাবার চেষ্টা করছি। আমরা এন্ডোক্রাইন সোসাইটির পক্ষ থেকেও কিন্তু গাইডলাইন তৈরি করেছি, যেটি সকল ডাক্তার ফলো করবেন, এবং রোগীদেরকে কিন্তু আলাদা করে ডাক্তারদের জন্য আমরা কিন্তু সেমিনার সিম্পোজিয়াম করছি। এবং কর্মকাণ্ডটি আমরা আমাদের দিক থেকে বলতে পারি ব্যাপক, কিন্তু তারপরেও কিন্তু রোগীর সংখ্যা যেহেতু 1 কোটির বেশি এবার রোজা রাখবেন, সেই তুলনায় কিন্তু খুব কম। তো সেই ক্ষেত্রে বরং এই বিটিভির কর্মকাণ্ড হেল্প করবে। আমরা বিটিভিকে অনুরোধ করব যে এই রোজার শেষ পর্যন্ত যতগুলো অনুষ্ঠান করতে পারেন মানুষের তত লাভ হবে। জি নিশ্চয়ই। জি, এবং নিশ্চয়ই। আগামী বছরের জন্য কিন্তু আপনি শুরুতেই বলেছেন যে জি। 3 মাস আগে থেকে কার্যক্রম শুরু করলে, ইনশাআল্লাহ। আমরা কিন্তু ডিপার্টমেন্টও 3 মাস আগে থেকেই কার্যক্রম শুরু করি। ধন্যবাদ আপনাকে প্রশ্নটি করার জন্য। ধন্যবাদ স্যার। দর্শক, আমরা একদম আমাদের অনুষ্ঠানের শেষ প্রান্তে চলে এসেছি। আমাদের সাথে ছিলেন আজকে ডক্টর শাহজাদা সেলিম এবং মারুফা মোস্তারি ম্যাডাম এবং স্যার, আপনাদের ব্যস্ত সময়ের মধ্য থেকে শুধুমাত্র মানুষের সেবা করার উদ্দেশ্যে আমাদেরকে সময় দিয়েছেন। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। দর্শক মণ্ডলী, আমাদের এই অনুষ্ঠানটি প্রতি শনিবার সকাল 11টায় সরাসরি সম্প্রচারিত হয় বিটিভি থেকে। আমরা একদম অনুষ্ঠানের শেষ প্রান্তে চলে আসছি। দর্শক মণ্ডলী, আপনারা আজকে শুনলেন যে ডায়াবেটিস রোগীদের আসলে রোজায় কি করণীয়, কিভাবে আপনারা প্রস্তুতি নেবেন। আপনারা যারা ডায়াবেটিস রোগী আছেন তারা আসলে প্রায়শই আতঙ্কে থাকেন যে আপনারা রোজার মাসটা আসলে কিভাবে কাটাবেন, রোজা রাখতে পারবেন কিনা, সুস্থ থাকবেন কিনা ইত্যাদি। আমরা আশা করছি আজকের আমাদের এই যে আলোচনা হলো, আপনারা নিশ্চয়ই একটা দিক নির্দেশনা পেয়েছেন, আমরা আপনাদেরকে একটা পথ বাতলে দিতে পেরেছি। আমরা অবশ্য চেষ্টা করেছি আপনাদেরকে যথাসাধ্য সহযোগিতা করার। তো যারা রমজানে রোজা রাখতে চাচ্ছেন, রোজার প্রস্তুতি নিচ্ছেন, তাদেরকে আগাম শুভেচ্ছা এবং দোয়ার প্রার্থনা রেখে আজ আমরা আমাদের অনুষ্ঠান এখানেই শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ।